Hello dear students, welcome to our online class brought to you by Silet Online School. This is Joel Chakraborty, Assistant Teacher English, Government SC Girls High School, Sunamganj. Today I shall concentrate on a very important topic, that is narration. We all know how important this topic is. আজকে আমরা ন্যারেশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়, কয়েকটি নিয়ম আমরা আলোচনা করব। আমরা সবাই জানি যে জেএসসি থেকে শুরু করে এসএসসি, এইচএসসি পর্যন্ত আমাদের ন্যারেশনের উপরে 5 মার্ক থাকে। তো যারা জেএসসি পরীক্ষা দিবে বা অষ্টম শ্রেণীর ছাত্র, তাদের জন্য নতুন, কিন্তু নবম এবং দশম শ্রেণীর জন্য ন্যারেশন তেমন কোনো কঠিন বিষয় নয়। এখানে পূর্ণ নাম্বারই সবাই পায়। তো আজকে আমি ব্যতিক্রমধর্মী কয়েকটি নিয়ম আলোচনা করব, 4-5টি নিয়ম, যেখানে আমরা একটু কনফিউজড হয়ে যাই যে আমরা আসলে কি করব। এই ধরনের ব্যতিক্রমধর্মী বা কনফিউশনগুলো দূর করার জন্যই আজকে আমার এই ক্লাসটি। তো আমরা প্রথম রুলটাতে দেখব ন্যারেশন অর স্পিচ। রুল একে, রুল 1, এখানে আমরা দেখব আমরা দিস থেকে দ্যাট ব্যবহার করি। সাধারণত ইনডিরেক্ট স্পিচে যদি দিস থাকে, ইনডিরেক্ট স্পিচের রিপোর্টেড স্পিচে যদি দিস থাকে, তাহলে আমরা দিসের পরিবর্তে দ্যাট ব্যবহার করি। কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানে আমরা দিসের পরিবর্তে দ্যাট ব্যবহার করতে পারবো না। তো আজকে আমরা জানবো যে কোথায় আমরা দিসের পরিবর্তে দ্যাট ব্যবহার করতে পারবো আর কোথায় দিস থেকে দ্যাট ব্যবহার করতে পারবো না। আমাদের প্রথম রুলটাতে আমরা দুইটা উদাহরণের মাধ্যমে এই জিনিসটা ক্লিয়ার করব। প্রথম এক্সাম্পল যদি আমরা দেখি, আমরা প্রথম এক্সাম্পলটা দেখলাম, he said, comma, inverted comma starts, he said, I shall go to Dhaka this week. Okay, the sentence is, he said, I shall go to Dhaka this week. আমরা যেহেতু দিসের বিষয়টা ক্লিয়ার করব, অন্য বিষয়ে আমরা যাব না। এখানে অনেকগুলো নিয়ম আছে, তো আমরা অন্য বিষয়ে যাব না, আমরা ফোকাস করছি দিসের বিষয়টা। কারণ আমরা দিস থেকে কখন দ্যাট লিখবো আর কখন দিসটা অপরিবর্তিত থাকবে বা অন্য কিছুতে পরিবর্তন হবে, দ্যাট হবে না, ওই বিষয়টা আজকে আমরা শুধু বুঝবো। অ্যাজ ইউজুয়াল, হি সেড, instead of comma and inverted comma we have to use that. Here the subject is I means he, that means he said that he. আমরা অনেক সময় ভুল করে শ্যালের পাস্ট টেন্স হিসেবে শুড ব্যবহার করি, কিন্তু এটা অত্যন্ত ভুল হবে। আমরা শ্যালের পাস্ট টেন্স হিসেবে কখনোই শুড ব্যবহার করতে পারবো না। শ্যালের পরিবর্তে আমরা লিখব উড। হি উড গো, যেহেতু এটা একটা মডেল অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্বের পরে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখি, মানে ভার্বটা বেস ফর্ম বসে, পরিবর্তিত অবস্থায় বসে। গো টু ঢাকা, যেহেতু এই দিস দ্বারা একটা সময় বোঝাচ্ছে, আমরা নিয়মটা হচ্ছে দিস যদি সময় বোঝায়, কোনো একটা নির্দিষ্ট টাইমকে বোঝায়, পিরিয়ড অফ টাইমকে বোঝায়, তাহলে দিসের পরিবর্তে আমরা দ্যাট ব্যবহার করব। তাহলে দিসের পরিবর্তে হবে দ্যাট উইক। কিন্তু আমরা 2 নম্বর সেন্টেন্সে গিয়ে দেখব, এক্সাম্পল নাম্বার 2তে দেখব, ইভা সেড, কমা, ইনভার্টেড কমা স্টার্স, দিস অবলিক দ্যাট হাউস looks beautiful. Full stop, inverted comma, ends. As usual, আমরা অন্যান্য সময় যেভাবে করি, ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচ, ইভা said, comma, inverted comma, instead of comma, inverted comma we have to write that. এখন বিষয়টা হচ্ছে দিস এবং দ্যাট, দিস থাকুক অথবা দ্যাট থাকুক, যেটাই থাকুক, এখানে বিষয়টা হচ্ছে দিস এবং দ্যাট যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে, অ্যাডজেক্টিভ যদি হয়, তাহলে এই দিস এবং দ্যাটের পরিবর্তে আমরা আগে যেভাবে দিসের পরিবর্তে দ্যাট লিখলাম, সেভাবে আমরা দ্যাট লিখতে পারবো না। কেন? দিস এবং দ্যাট দ্বারা যদি অ্যাডজেক্টিভ বোঝায়, তাহলে এই দিস অথবা দ্যাট যে কোনোটাই থাকুক, এটা অথবা এটা থাকুক, এটার পরিবর্তে হবে দি। এখানে আমরা দ্যাট লিখতে পারবো না। আমরা কিন্তু এখানে এই দি জায়গায় আমরা দ্যাট লিখতে পারবো না, এটা কিন্তু ভুল হবে। নিয়মটাই হচ্ছে এরকম, যদি দিস, যদি ডিরেক্ট স্পিচে দিস যদি কোনো সময় নির্দেশ করে, কোনো টাইম নির্দেশ করে, সেই ক্ষেত্রে আমরা দিসের পরিবর্তে দ্যাট লিখব। কিন্তু যদি দিস অথবা দ্যাট কোনো অ্যাডজেক্টিভের কাজ করে, অ্যাডজেক্টিভ হাউস
this is house means it's a noun, so this or that is obviously adjective. সো আমরা এই অ্যাডজেক্টিভ যদি বোঝায় বা অ্যাডজেক্টিভ মিন করে তাহলে আমরা দিস অথবা দ্যাটের পরিবর্তে দি লিখতে পারবো, কিন্তু দ্যাট লিখতে পারবো না। যদি লিখি ভুলে তাহলে সেটা আমাদের ভুল হবে, নাম্বার কাটা যাবে। দ্যাট হাউস লুকস আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, ইটস অ্যান এক্সাম্পল অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। উই অল নো দ্যাট instead of present indefinite tense in indirect speech we have to use past indefinite tense. তো past indefinite tense looks, এটাকে আমরা পরিবর্তন করব looked, beautiful, beautiful. I think this rule is clear. আমরা এখন রুল 2 তে চলে যাব। রুল 2 অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট এ রুল। রুলটা হচ্ছে যদি কোনো ডিরেক্ট স্পিচে দুই বা তারও বেশি পাস্ট ইনডিফিনিট অথবা পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, যদি কোনো ইনডিরেক্ট স্পিচে দুই বা তার বেশি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে ইনডিরেক্ট স্পিচে সেই পাস্ট ইনডিফিনিট টেন্সের পরিবর্তন হবে না। আমরা তো সাধারণত পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে নিয়ে যাই, কিন্তু নিয়মটা হচ্ছে যদি কোনো ডিরেক্ট স্পিচে দুই বা তার বেশি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে আমরা ইনডিরেক্ট স্পিচে সেই টেন্সের কোনো পরিবর্তন করতে পারবো না। নিয়মটা আমরা দেখি। 2 নম্বর রুল, এক্সাম্পল দেখলেই আমরা বুঝতে পারবো। যেমন প্রথম এক্সাম্পলটা আমরা লিখি, দ্য ম্যান সেইড, দ্য ম্যান সেইড yesterday I went to market and bought a storybook. আচ্ছা, আমরা এই সেন্টেন্সটা ভালো করে দেখি। yesterday I went to market, এটা একটা ক্লজ, অ্যান্ড দ্বারা যুক্ত হলো। এখানে আরেকটা ক্লজ আছে, এখানে আইটা কিন্তু উজ্জ আছে, সাইলেন্ট আছে। আমরা জানি যে একটা কম্পাউন্ড সেন্টেন্সে যদি দুইটা ক্লজেরই সাবজেক্ট একই হয় এবং ভার্ব একই হয়, তাহলে সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব লেখার কোনো প্রয়োজন নাই, শুধু মূল ভার্বটা লিখলেই হয়। তো সেম স্ট্রাকচারটাই আছে এখানে। আই ওয়েন্ট টু মার্কেট অ্যান্ড আই বট এ স্টোরি বুক, এখানে কিন্তু সাবজেক্টটা আই, এটা এখানে উজ্জ আছে, তো আমরা এটা দিব না, এটা আমরা মুছে নেব। কিন্তু আমরা মনে মনে পড়ার সময় আমরা পড়বো যে এখানে একটা আই আছে। মূল সেন্টেন্সটা হচ্ছে আই ওয়েন্ট টু মার্কেট অ্যান্ড আই বট এ স্টোরি বুক। আমাদের নিয়মটা ছিল যদি ডিরেক্ট স্পিচে দুই বা তার বেশি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে ডিরেক্ট স্পিচে, তাহলে ইনডিরেক্ট স্পিচে সেই টেন্সের কোনো পরিবর্তন হবে না, টেন্সটা ঠিক থাকবে। সাবজেক্ট এবং ভার্বের পরিবর্তন হবে, কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হবে না। কীরকম? আই ওয়েন্ট টু মার্কেট অ্যান্ড বট এ স্টোরি বুক, আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে পরিবর্তন করি সেভাবে করব। দ্য ম্যান সেইড দ্যাট, দ্যাট কমা ইনভার্টেড কমার পরিবর্তে আমরা দ্যাট লিখব। এই ইয়েস্টারডে কথাটার পরিবর্তে আমরা জানি যে ইয়েস্টারডের পরিবর্তে দ্য প্রিভিয়াস ডে বসে, এটা আমরা সবাই জানি। তো এটা আমরা পরে লিখব শোনার সুবিধার্থে। এখানে যদি আমরা দ্য প্রিভিয়াস ডে লিখে ফেলি তাহলে সেন্টেন্সটা সুন্দর লাগে না, শুনতে সুন্দর লাগে না। তো আমরা ইয়েস্টারডেটা কিনে যাবো সেন্টেন্সের সবচেয়ে শেষে। আমরা সাবজেক্ট থেকে শুরু করব। এই সাবজেক্ট আই মানে হচ্ছে দ্য ম্যান, দ্যাট মিনস হি ওয়েন্ট। এখন স্বাভাবিক নিয়ম যদি হইতো তাহলে কিন্তু আমরা ওয়েন্ট থেকে আমরা কী করতাম, হ্যাড গন লিখতাম, কিন্তু আমরা এখানে হ্যাড গন লিখবো না, কারণ আমরা টেন্স পরিবর্তন করতে পারবো না। কারণ যদি দুই বা ততোধিক পাস্ট ইনডিফিনিট টেন্স একসাথে থাকে, ডিরেক্ট স্পিচের রিপোর্টেড স্পিচের মধ্যে যদি থাকে, তাহলে আমরা এখানে টেন্সের কোনো পরিবর্তন করতে পারবো না। সেড দ্যাট হি ওয়েন্ট টু মার্কেট and bought a story book. I think this rule is also clear. Let's go to rule number 3. Rule number 3, very very important. You have to listen very carefully because I earlier said that the rules I am discussing are very important and a little bit confusing. That is why ভালো করে বুঝতে হলে ইউ হ্যাভ টু বি ভেরি মাচ অ্যাটেন্টিভ। ইউ ক্যান টেক এ নোট অ্যাজ ওয়েল। রুল নাম্বার 3-তে আমরা চলে যাব। টাইম ক্লজ একটা বিষয় আছে, টাইম ক্লজ। দেয়ার আর সো মেনি ক্লজেস, CLAUSE, দেয়ার আর সো মেনি
clauses and time clause is one of them. Time clause in direct speech এর time clause অপরিবর্তিত অবস্থায় থাকবে, টাইম ক্লজে কোনো পরিবর্তন হবে না। আমরা একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবো, এমনি বললে বোঝা যাবে না। টাইম ক্লজটা কি? হি সেড comma inverted comma starts when I was in Dhaka, comma I visited the National Memorial, NATIONAL National Memorial। মানে কি সেন্টেন্সটা? when I was in Dhaka I visited the National Memorial, আমি যখন ঢাকা ছিলাম তখন আমি জাতীয় স্মৃতিসৌধ দেখতে গিয়েছিলাম। তো when I was in Dhaka প্রথম যে অংশটা আছে, the first part is actually a time clause. So the rule was the time clause of a direct speech will not change. So the answer will be he said that, that as usual comma inverted comma that, when I means he, when he was, আমরা যদি স্বাভাবিক নিয়মে করতাম তাহলে এই ওয়াজটা হয়ে যেত হ্যাড বিন, এটা আমরা সবাই জানি। কিন্তু নিয়মে বলা আছে এ টাইম ক্লজ উইল নট বি চেঞ্জড, ইট উইল রিমেন আনচেঞ্জড। দ্যাট ইজ হোয়াই when I means he was will remain unchanged when he was in Dhaka, but the second clause will be changed according to the rule. I visited Dhaka, I is the subject, I means he, visited past indefinite tense, so I have to change it into past perfect tense. I visited, that means he had visited, he had visited the National Memorial. Okay, I think this rule is also clear. It's very important. Sometimes we make mistakes in this sentence. Rule number 4. Rule number 4 এ আমরা দেখব, আমরা কখনো কখনো যখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স করি, ইম্পারেটিভ সেন্টেন্সের বেলায় সেন্টেন্সটা কি আদেশ নাকি উপদেশ নাকি অনুরোধ নাকি নিষেধ বোঝাচ্ছে সেটা we became confused. Sometimes we became confused when we change imperative sentences. ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় আমরা একটু কনফিউজড হয়ে যাই, যেটা আদেশ উপদেশ নাকি অনুরোধ নাকি নিষেধ আমরা বুঝতে পারি না। তো সেই ক্ষেত্রে ইট ইজ বেটার টু রাইট, রুল নাম্বার 4, ইট ইজ বেটার টু রাইট আস্ক অর টেল। যদি আমরা কনফিউজড হয়ে যাই যেটা কি আদেশ নাকি উপদেশ নাকি অর্ডার নাকি কি, এটা যদি আমরা বুঝতে পারি না সেক্ষেত্রে আমরা আস্ক অথবা টেল লিখলে সেটা বেটার, তাহলে কনফিউশন থাকে না। যেখানে আমি বুঝতে পারবো না সেখানে আমরা দুটো উদাহরণ দিই। একটা উদাহরণ দিই, my friend said to me do not do it again, এই সেন্টেন্সটা আমরা দেখি। মাই ফ্রেন্ড সেড টু মি ডু নট ডু ইট এগেন। ডু নট এটা নিষেধের মতো মনে হচ্ছে যে ডু নট ডু ইট এগেন, এটা আর কখনো করো না, না করছে, কিন্তু এটা করছে, না করছে কে আমায়? আমার বন্ধু। আমার বন্ধু কি আমাকে অর্ডার করবে? না, সে কি আমাকে মানে কী করবে এটা আসলে আমরা স্পষ্ট না। এটা যদি আমার বাবা বলতেন অথবা আমার শিক্ষক বলতেন তাহলে আমরা ধরে নিতাম এটা নিষেধ, ফরবিড লিখতে পারতাম। কিন্তু যেহেতু মাই ফ্রেন্ড বলছে, মাই ফ্রেন্ড আমাকে কি আদেশ নাকি নিষেধ না অনুরোধ এটা আমরা আসলে বুঝতে পারি না, একটু কনফিউজড হয়ে যাই। সেক্ষেত্রে আমরা আস্ক অথবা টেল লিখবো। আস্ক অথবা টেল প্রেজেন্ট টেন্সে আছে, সেটা নিয়ম অনুসারে আমরা পাস্ট টেন্সে পরিবর্তন করে নেব। তার মানে আনসারটা হবে মাই ফ্রেন্ড said to, instead of said to we have to write ask or tell. That means asked oblique told. Whom? Me. Instead of comma inverted comma we have to write that. I am very sorry, that আমরা লিখতে পারি অ্যাসার্টিভ সেন্টেন্সের বেলায়, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের বেলায় দ্যাট লেখার কোনো সুযোগ নাই, ভার্বটা চলে আসবে। তো যেহেতু এটা না বোধক একটা বাক্য, আমরা নটটা আগে লিখবো, নট to do it again, not to do it again.
Okay, I think this rule is also clear. My last rule, final rule, আমরা অনেক সময় এক্সক্লেমেটরি রুল নাম্বার 5 এক্সক্লেমেটরি সেন্টেন্স করার সময় আমরা কনফিউজড হয়ে যাই। এই ক্ষেত্রে আমরা কনফিউজড হয়ে যাই whenever we change exclamatory sentences. এক্সক্লেমেটরি সেন্টেন্সের বেলা আমরা কি কনফিউজড হই যে whether the sentence is an expression of sorrow or happiness, something like that. আমরা এটা কি আনন্দের বিষয় নাকি দুঃখের বিষয়, এটা আমরা অনেক সময় বুঝতে পারি না। তো সেই ক্ষেত্রে ইট ইজ এ ম্যাটার অফ সরো, ইট ইজ এ ম্যাটার অফ জয়, এটা আমরা বুঝতে পারি না যেহেতু। তো সেই ক্ষেত্রে একটা সহজ উপায় আছে, সেটা হচ্ছে আমরা সেই ক্ষেত্রে লিখব এক্সক্লেমড, এক্সক্লেম অবলিক ক্রাই আউট, ক্রাই আউট, এই দুইটা বিষয় আমরা লিখব। আমরা একটা উদাহরণ দিই, তাহলে জিনিসটা আর একটু ক্লিয়ার হবে। একটা উদাহরণ আমরা লিখি, তানিম সেড, তানিম said how nice the scenery, scenery, scenery is exclamation mark inverted comma ends. এই সেন্টেন্সটা পেলে আমরা একটু লক্ষ্য করি, তানিম said how nice the scenery is, এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, আমরা সহজেই বুঝতে পারছি। কিন্তু এই এক্সক্লেমেশনটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে, এটা কি মানে দুঃখ, আনন্দ, নাকি বিষয়টা আমরা অনেকটা স্পষ্ট না, কনফিউজড হয়ে যাই। তো সেই কনফিউশনটা দূর করার ক্ষেত্রে আমরা লিখবো এক্সক্লেম অর ক্রাই আউট। তো আমরা সেন্টেন্সটা করি, তানিম said, very sorry, তানিম exclaimed or cried out. Cry out, the past form of cry out is cried out, cried, cried out that the scenery is was হয়ে যাবে past tense, was very nice. আমরা সবাই জানি যে রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটা ডিরেক্ট স্পিচে যাই থাকুক না কেন, যে কোনো সেন্টেন্সে থাকুক, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি যাই থাকুক না কেন, আমরা উত্তরের বেলায় ইনডিরেক্ট স্পিচে নেওয়ার সময় কিন্তু যে কোনো সেন্টেন্সকে আমরা অ্যাসার্টিভে নিয়ে লিখতে হবে। এবং এটা আমরা অ্যাসার্টিভ করছি, কারণ হাউ নাইস দ্য সিনারি ইজ, দ্য সিনারি ওয়াজ ভেরি নাইস, দ্য সিনারি ওয়াজ ভেরি নাইস। আমার মনে হয় আরেকটা উদাহরণ দেওয়ার দরকার আছে। হি সেড হাউ চার্মিং, last example, he said how sweetly, swwtly, sweetly the girl sings. It's also an example of an exclamatory sentence. তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে ইনডিরেক্ট স্পিচে নিব, হি, এই সেইডের পরিবর্তে আমরা তো জানি যে এখানেও আমরা বুঝতে পারতেছি না যেটা কি খুব আনন্দের বিষয় নাকি কি, এই এক্সপ্রেশনটা আমাদের কাছে ক্লিয়ার না, কারণ এখানে হুররে নাই, এলাস নাই, ডিসগাস্ট নাই, ফাই নাই, এ ধরনের কোনো শব্দ যদি না থাকে, তাহলে এই প্লেন সেন্টেন্সগুলোরে আমরা আসলে কি এক্সপ্রেশন দেবো, আমরা অনেক সময় সামটাইমস উই বিকাম কনফিউজড। দ্যাট কেস আমাদের ইট ইজ সেফার ফর আস টু ইউজ এক্সক্লেম অর ক্রাই আউট। In this sentence we can also use he exclaimed or cried out, cried, cried out that. এই এক্সক্লেমেটরি সেন্টেন্সটাকে যদি আমরা অ্যাসার্টিভে নেই, হাউ সুইটলি দ্য গার্ল সিংস, দ্য অ্যাসার্টিভ সেন্টেন্স উইল বি দ্য গার্ল সিংস ভেরি সুইটলি। সো আমরা যখন এটাকে পরিবর্তন করব ইনডিরেক্ট স্পিচে, he exclaimed or cried out that the girl, subject আগে আসবে, the girl sang, sings ছিল present indefinite tense, so it will be turned into past indefinite tense. sang কিভাবে শেখায়, very sweetly, swwtly. Actually narration is a very big topic, we all know that how big this topic is, so it's quite impossible for anybody to finish such a big topic within 20 or 50 minutes, 15 minutes or within an hour. It takes 2, 3, 4 classes
it takes 1 week to finish such a big topic, but it brings me to the end of today's class. So I have to say you goodbye, but I promise you I will come back again with some new topic or some new rules. Till then, stay at home, stay safe. Thank you so much.